সুপ্রিয় শিক্ষার্থী, যারা আজকে আমার সাথে অনলাইন ক্লাসে উপস্থিত আছো বা যারা আমার ক্লাসটি দেখছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। যদিও কলেজে আমরা খুব জাঁকজমকপূর্ণভাবে তোমাদের সাথে ওরিয়েন্টেশন করি বা তোমাদের সাথে আমরা পরিচিত হই, তোমরাও আমাদের সাথে পরিচিত হও। যেহেতু করোনার কারণে বা করোনা পরিস্থিতির কারণে এবার এটা সম্ভব হচ্ছে না, তাই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে পরিচিত হব। তো আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি আমি নাজমুন নাহার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, প্রভারপল্লী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। এই সাবজেক্টের যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। আজকে আমরা এই অধ্যায় থেকে জানবো ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। তো শুরুতেই আমরা ব্যবসায়ের ধারণা সম্পর্কে জেনে নিই। আমরা জানি ব্যবসায়ের ইংরেজি শব্দটিকে বিজনেস। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিজনেস থেকে। এই বিজনেস শব্দটিকে বিশ্লেষণ করে বা এই বিজনেস শব্দটিকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই, একটি হচ্ছে বিজি আর একটি হচ্ছে নেস, যার অর্থ হচ্ছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে যে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু যে কোনো কাজে ব্যস্ত থাকাকে কি বলা যায় না, ব্যবসায় বলা যায় না। যেমন প্রতিদিন সকালে শরীর চর্চা করার উদ্দেশ্যে খেলাধুলা করা, মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে ঘুরে বেড়ানো, এগুলোকে আমরা কি বলতে পারি না, ব্যবসায় বলতে পারি না। কারণ এর সাথে কি নেই, ব্যক্তির কোনো অর্থ বা অর্থ সংশ্লিষ্ট কোনো স্বার্থ থাকে না। তাহলে ব্যবসায়ের মূলত বিভিন্ন বইয়ে আমরা যে সংজ্ঞাটা দেখতে পাই তা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকাকে ব্যবসায় বলে। তাহলে আমরা সংজ্ঞায় কি দেখলাম, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকাকে ব্যবসায় বলে। আর সেজন্যই আমি যে উদাহরণগুলো দিয়েছি এগুলোকে কি বলা যাচ্ছে না, ব্যবসা বলা যাচ্ছে না। কারণ সেখানে কি নেই, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। তাহলে কোনো কাজকে ব্যবসায় হতে হলে সেখানে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে সংজ্ঞা থেকে আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করলে আমরা দুইটা বৈশিষ্ট্য পাই। যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রথম উদাহরণগুলোর মাধ্যমে আমি দেখিয়েছি কি, যে সেগুলোতে মুনাফা অর্জনের উদ্দেশ্য ছিল না, তাই সেগুলোকে কি বলা যাচ্ছে না, ব্যবসায় বলা যাচ্ছে না। আরেকটা বৈশিষ্ট্য এখানে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, যেগুলো আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী আইন বিরুদ্ধ নয়, এমন কোনো কাজে জড়িত থাকলে সেটাকে কি বলা যাবে, ব্যবসা বলা যাবে। কিন্তু যেগুলো আইন বিরুদ্ধ সেগুলোকে কি বলা যাবে না, ব্যবসায় বলা যাবে না, যদিও সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য রয়েছে। তাহলে ব্যবসায় হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকার পাশাপাশি সে কাজটাকে কি হতে হবে, বৈধ হতে হবে। ব্যবসায়ের আরো এরকম কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন ঝুঁকি ও অনিশ্চয়তা, আরেকটা হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখি কি, ঝুঁকি ও অনিশ্চয়তা। যেমন মনে করো আমি 10% হার সুদে ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখলাম, তাহলে প্রতি মাসে এখান থেকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাবো, যেটাতে কোনো ঝুঁকি নেই,
যেটাতে কোনো ঝুঁকি নেই, তাহলে এটাকে কি বলা যাবে না? ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে হলে অবশ্যই সেখানে কি থাকতে হবে? ঝুঁকি ও অনিশ্চয়তা থাকতে হবে। অনিশ্চয়তা বলতে আমরা বুঝি যেমন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন ব্যবসায়ের কাজটা ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের বিষয়গুলোকে বলা হয় অনিশ্চয়তা। তাহলে ব্যবসায় হতে গেলে অবশ্যই কি থাকতে হবে? ঝুঁকি থাকতে হবে এবং অনিশ্চয়তা থাকতে হবে। 2 নম্বরটা হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা বলতে আমরা বুঝি বারবার লেনদেনটি সংগঠিত হওয়া। যেমন আমি একটি মোবাইল কিনে নিয়ে আসলাম, আনার পরে মোবাইলটি আমার পছন্দ হলো না, এখন যদি এই মোবাইলটি আমি বিক্রি করে দিই তাহলে সেটা কি হবে না? এটাকে ব্যবসায় বলা যাবে না, কারণ এই মোবাইলটি কিন্তু আমি বারবার ক্রয় করছি না বা বিক্রয় করছি না। ব্যবসায় হতে গেলে সেখানে লেনদেনটা বারবার সংগঠিত হতে হবে। কিন্তু যদি আমরা কোনো মোবাইল মোবাইল দোকান থেকে মোবাইল ক্রয় করি বা মুদি দোকানগুলোর কথা আমরা উল্লেখ করতে পারি, যে মুদি দোকানে প্রতিদিন বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় সংগঠিত হয়, তাহলে সেটাকে কি বলা যাচ্ছে? ব্যবসায় বলা যাচ্ছে। তাহলে ব্যবসায়ী হতে হলে অবশ্যই কি থাকতে হবে? লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, অর্থাৎ লেনদেনটিকে বারবার সংগঠিত হতে হবে। তাহলে আমরা ব্যবসার কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম, 4টা। ঝুঁকি, অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, মুনাফা অর্জনের উদ্দেশ্য, বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে কোনো কাজকে ব্যবসায়ী হতে হলে বা ব্যবসায় আমরা যদি কোনো কাজকে ব্যবসা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে। কি? ঝুঁকি, অনিশ্চয়তা থাকতে হবে, লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, পাশাপাশি সেটাকে দেশে প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে। তাহলে ব্যবসায় সম্পর্কে আমরা কি জানলাম? যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকাকে কি বলা হচ্ছে? ব্যবসায় বলা হচ্ছে। এটা হচ্ছে খুব ছোট একটা সংজ্ঞা। আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে অভাব মোচনের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো পণ্যদ্রব্য বা সেবাকর্ম উৎপাদন এবং তা প্রকৃত গ্রাহক বা ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি বলা হচ্ছে? ব্যবসায় বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ব্যবসায় সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। ব্যবসায়ের উৎপত্তি বা ক্রমবিকাশটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1, প্রাচীন যুগ। 2, মধ্যযুগ। 3, আধুনিক যুগ। শুরুতে আমরা জানবো প্রাচীন যুগ সম্পর্কে। আমরা সবাই জানি যে প্রাচীন যুগ বলতে মূলত আমরা সেই যুগটাকে বুঝি যে যুগে মানুষ বনে জঙ্গলে বসবাস করত, পাহাড়ের গুহায় বাস করত, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত, অথবা বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত, তারা পশু শিকার করত। এই যুগটাকে আমরা মূলত প্রাচীন যুগ হিসেবে জানি। তাহলে প্রাচীন যুগে মূলত যে কাজগুলো সংগঠিত হয়েছে সেগুলো কি কি? এক হচ্ছে এরা প্রাচীন যুগের মানুষরা কৃষি কাজ করত। 2, এরা বন থেকে ফলমূল সংগ্রহ করত। 3, পশু শিকার করত। প্রাচীন যুগের মানুষরা আরেকটা কাজ করত, সেটা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। দ্রব্য বিনিময় করত। দ্রব্য বিনিময়। দ্রব্য বিনিময়টা হচ্ছে এরকম, তখন কিন্তু মানুষের এই একজনের কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্য বা আদান প্রদানের জন্য কোনো টাকা পয়সা ছিল না বা মুদ্রার প্রচলন হয়নি। সেই সময়ে মানুষ একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্যের আদান প্রদান করত। যেমন মনে করো কারো কাছে পেঁয়াজ আছে, কারো কাছে রসুন, তাহলে যার কাছে পেঁয়াজ নেই সে পেঁয়াজ নিয়ে নিয়েছে রসুনের বদলে, আর যার কাছে রসুন নেই সে পেঁয়াজের বদলে রসুন নিয়ে নিচ্ছে। তাহলে এভাবে তারা নিজেদের অভাবটাকে পূরণ করতো দ্রব্য বিনিময়ের মাধ্যমে। তাহলে প্রাচীন যুগে মূলত কি কি কাজ
কাজে আমরা দেখতে পাই যে সে তখনকার মানুষ কৃষি কাজ করত, ফলমূল সংগ্রহ করত, পশু শিকার করত, দ্রব্য বিনিময় করত। এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই কারণে, কারণ এই ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ থেকে আমাদের অনেক এমসিকিউ আসে। তাহলে এখানে আমরা কি জানলাম? প্রাচীন যুগ সম্পর্কে জানলাম। দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ। আসলে মধ্যযুগের নির্দিষ্ট কোনো সময়কাল নেই, কিন্তু এটাকে শিল্প বিপ্লবের পূর্ববর্তী সময়টাকে মূলত মধ্যযুগ হিসেবে ধরা হচ্ছে। মধ্যযুগে ব্যবসায়ের সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছিল, বা মধ্যযুগটাকে ব্যবসার টার্নিং পয়েন্ট বলা যায়, কারণ এই মধ্যযুগে মূলত মানুষ তার অভাবটাকে পূরণ করার জন্য বাজার বা শহরের উৎপত্তি করেছিল। মানুষের চাহিদাটা যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, এই বাড়তি চাহিদা মেটানোর জন্যই বাজার বা শহরে উৎপত্তি হয়। আরেকটা জিনিস, এই মধ্যযুগে মানুষ পাথর, মূল্যবান পাথর, ঘড়ি, শামুক এগুলো দিয়ে দ্রব্যের বিনিময় করত। তার মানে বিনিময়ের মাধ্যম হিসেবে তারা তখন পাথর, শামুক, ঝিনুক এগুলো ব্যবহার করত। এই মধ্যযুগেই কিন্তু কাগজে মুদ্রার প্রচলন হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে, এই মধ্যযুগে এক মালিকানা ব্যবসায় ও অংশীদারি ব্যবসার উৎপত্তি হয়েছিল। তাহলে যুগটাকে আমরা কিভাবে চিনবো? যে যুগে বাজার বা শহরের উৎপত্তি হয়েছিল, মানুষ পাথর, ঝিনুক ইত্যাদি ব্যবহার করত বিনিময়ের মাধ্যম হিসেবে, কাগজে মুদ্রার প্রচলন হয়েছিল, এক মালিকানা ব্যবসায় ও অংশীদারি ব্যবসায় উৎপত্তি হয়েছিল। এখন আমরা জানবো আধুনিক যুগ সম্পর্কে। আধুনিক যুগ বলতে মূলত শিল্প বিপ্লবের পরবর্তী সময়কে বোঝানো হয়ে থাকে। এখন আমরা যা কিছু দেখছি সবই আধুনিক যুগের অবদান। এই আধুনিক যুগে ব্যবসায়ের ক্ষেত্রে কি কি উন্নয়ন সাধিত হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। যেমন প্রথম, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে মূলত 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত ইউরোপে সংঘটিত বিপ্লবকে বোঝানো হয়। 1750 থেকে 1850 সাল পর্যন্ত। তাহলে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? ইউরোপে। এ সময় ব্রিটেনের অর্থনীতির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। এই শিল্প বিপ্লবের সময় উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছিল, যেমন বাষ্পীয় ইঞ্জিন, পাওয়ার লুম ইত্যাদি। 2 নাম্বার হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রচলন। এই আধুনিক যুগেই মূলত ব্যাংক ব্যবস্থা শুরু হয়েছিল। বীমার প্রচলন। বীমা ব্যবস্থা প্রচলনটা আমরা আধুনিক যুগেই দেখতে পেয়েছিলাম। ব্যাংকিং খাতের আধুনিকরণ। ব্যাংকিং খাতের আধুনিকরণ বলতে আমরা যেমন বুঝি এটিএম কার্ডের প্রচলন, অনলাইন ব্যাংকিং ইত্যাদি। আধুনিক যুগের আরেকটা সবচেয়ে বড় অবদান হচ্ছে, যেমন এই সময় বিভিন্ন ধরনের বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচলন শুরু হয়েছিল, যেমন কোম্পানি ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, সমবায় সমিতি ইত্যাদি। তাহলে আধুনিক যুগে ব্যবসার ক্ষেত্রে যে উন্নয়নগুলো সাধিত হয়েছিল সেগুলোর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? শিল্প বিপ্লব, ব্যাংক ব্যবস্থার প্রচলন, বীমার প্রচলন,
এটিএম কার্ড বা অনলাইন ব্যাংকিং ব্যবস্থার প্রচলন, কোম্পানি ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায় বা সমবায় সমিতির মতো বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচলন। তাহলে এখানে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ বা আধুনিক যুগ সম্পর্কে জানলাম, বা ব্যবসায়ের উৎপত্তি বা ক্রমবিকাশ সম্পর্কে জানলাম, যেগুলো থেকে আমাদের পরীক্ষায় অনেক এমসিকিউ আসে। সুতরাং আমরা এই কাজগুলো দেখে, এই বিভিন্ন যুগের কাজগুলো দেখে চিহ্নিত করব কোনটা কোন যুগ। যেমন প্রাচীন যুগে কি কি হয়েছিল, যে কৃষিকাজ, ফলমূল সংগ্রহ, পশু শিকার, মানুষ বন জঙ্গলে বসবাস করত, দ্রব্য বিনিময় প্রথা শুরু হয়েছিল। মধ্যযুগে আমরা কি দেখতে পাচ্ছি, যে বাজার বা শহরের উৎপত্তি, পাথর, ঝিনুক ইত্যাদির মাধ্যমে ইত্যাদিকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এর কিছুকাল পরে শুরু হয় কাগজে মুদ্রার প্রচলন। মধ্যযুগে এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি, এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হয়েছিল। আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। শিল্প বিপ্লবের সময় বিভিন্ন উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির আবিষ্কার হয়েছিল। ব্যাংক ব্যবস্থার প্রচলন, বীমার প্রচলন, এটিএম কার্ড বা অনলাইন ব্যাংকিং, কোম্পানি ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসায়ের মতো বৃহদায়তন ব্যবসায় শুরু হয়েছিল। তাহলে এখানে আমরা আজকে কি কি সম্পর্কে জানলাম, ব্যবসার ধারণা, ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।